হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমি এআই নিয়ে ভিডিও বানাবো। ইয়েস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন অনেকে এআই এর বলতে অনেক ভুল ধারণা আছে, আমি সর্বমত এই জিনিস একটু সলভ করে দিই। এআই মানে হইতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং এআই শুধু চ্যাট জিপিটি বা এই যে আমি একটা প্রশ্ন করলাম উত্তর দিল, ইমেজ জেনারেট করলাম আমাকে অ্যানিমে বানাই দিল, এতটুকু লিমিটেড না। এআই এর স্কোপ অনেক বেশি। আমি যেদিন এই ভিডিওটা বানাইতেছি এই মানে আজকেই গুগলের নতুন এআই এর একটা মডেল রিলিজ হয়েছে, ভিডিও এআই। মানে ওদের এটাকে বলতেছে গুগল ভিও। তো ভিও 3 বের হয়েছে নতুন, এবং এটা এতটাই নতুন যে মানে আমি গতকালকে রাত্রে, যেটা নাকি 12টার পরে, যেটা কিনা আজকেই টেকনিক্যালি, তো আজকের রাত 12টা 1টার দিকে আমি ইউটিউবে এমনি র্যান্ডম ভিডিও দেখতেছিলাম, এবং আমি আসাম অর্ডিনারি গেমার্স, তারপর হচ্ছে হলো ময়েস্ট ক্রিটিক্যালস, পেঙ্গুইন জিরো যে ভিডিওগুলো আছে, আমি এদের ভিডিওগুলো দেখি। তো এরা এই এআইটা নিয়ে একটা ভিডিও দিছে, এবং আমার কাছে নোটিফিকেশন আগেই আসছিল যে গুগল এরকম করছে, বাট আমি চেক আউট করিনি। তো আমি ওদের ভিডিও থ্রুতে চেক আউট করছি, এবং ধ্রুব রাঠি আজকে সন্ধ্যার সময় এইটা নিয়ে একটা ভিডিও বাইক করছে, যেটা আমি দেখছি। বাই দ্য ওয়ে, আমি অলরেডি এআই নিয়ে একটা ভিডিও হয়তো চ্যানেলে দিছিলাম, এই চ্যানেলে না দিলেও হয়তো আমি অন্যান্য চ্যানেলে কথাবার্তা বলছি, পডকাস্ট হয়তো বলছি। বাই দ্য ওয়ে, আমার একটা পডকাস্ট আছে, বাংলাদেশ অ্যানিমে পডকাস্ট, তোমরা ঘুরে আসতে পারো, চ্যানেলের লিঙ্ক অবভিয়াসলি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যাই হোক, আজকে আমি কথা বলবো এআই নিয়ে, এবং এআই নিয়ে আমি যেটা মতামত দিছিলাম ধ্রুব রাঠি ভিডিওতে, ওরা 90% বলে দিছে, বাট 10% সেটা বাকি। তো এই ভিডিও দেখার আগে আমি বলবো যে তোমরা চাইলে ধ্রুব রাঠি ভিডিওটা দেখে আসো, অথবা তোমরা চাইলে আমার ভিডিও দেখতে পারো, দেখার পরে ধ্রুব রাঠি ভিডিওটা দেখতে পারো। আমি একটু সামারাইজ দিয়ে নিবো এটাতে। তো আমি কি নিয়ে কথা বলতেছি, তোমরা যদি অবাক হয়ে থাকো বা একটু যদি কনফিউজ থাকো যে কি নিয়ে কথা বলতেছে এআই, আমার কাছে তো চ্যাট জিপিটি আছেই। ওয়েল, আমি তোমাদের একটা ভিডিও দেখাবো, তোমরা এই ভিডিওটা দেখো এবং আমার সাথে দেখবা। অবভিয়াসলি দেখো, এটা একটা এআই দিয়ে বানানো ভিডিও, এবং এটা আগে থেকে কতটা ইমপ্রুভ করছে এটা তোমরা দেখতে পারবা। তো এখানে একটা জিরাফ জাস্ট গুন্ডা চালাইতেছে। The microfilm is in your ticket. ওকে, এটা একটা এআই। দেখো, They're watching the north exit. Including Use the subtitles. service tunnel. ওকে, বানানোর সাথে সবাই নাচতেছে, ফাইন, ঠিক আছে। Tex, get to say it loud in Westwood. Drink. Knife. Ball. Hand. Drink. Shoes. Ball. Spoon. এখন The sum of the squares of the two shorter sides is equal to the square of the longest side. This ocean, Yes. it's a force, a wild, untamed might. And she commands. ওকে, আমি বেশি দূর আগাবো না। তো তোমরা যতগুলো ভিডিও দেখলে এখন, প্রত্যেকটা ভিডিওর A to Z সম্পূর্ণ এআই দিয়ে বানানো, ইনক্লুডিং সাবটাইটেল। একটা বক্স আছে পিছনে, এটা যে একটা ফন্ট, হ্যাঁ এটা পারফেক্ট না, আমি এখানে ভুল টুল দেখতে পারতেছি। অবভিয়াসলি এটা প্রথম ভার্সন, এবং মাত্র ভার্সন 3 এটা ডেমো। প্রম্পট আরো ভালো করে লিখলে আরো ভালো করে আমরা আউটপুট পাওয়া সম্ভব। তো আমি জাস্ট বলতেছি, দাও এআই কমসে কম 4 বছরের মতন হয়েছে। আই মিন এআই পাবলিকলি পপুলার হয়েছে 4 বছরের মতন হইলো, এবং 4 বছরের মধ্যে আমরা এই লেভেলে আসছি। তো জাস্ট ভাবো, গত 20 বছরের মধ্যে বা 10 বছরের মধ্যে এটা লেভেল কতটুকু যাবে। হ্যাঁ, এটা ডেভেলপমেন্ট অবভিয়াসলি লিনিয়ার থাকবে না, এখন এটা নতুন জিনিস, একটা হাইপের জিনিস, ভিন্ন ভিন্ন কোম্পানি মাত্র সুইচ করতেছে। তো এইটার যে হাইপটা আছে, এটা কিছুটা এক্সপোনেনশিয়াল গ্রাফের মতন যাবে। মানে একটা সময় একটু ধীরে থাকবে, ধীরে ধীরে যাবে, এক সময় এরকম উপরে যাবে, তারপরে যে আবার স্পিডটা একটু স্লো হয়ে যাবে। বেসিক্যালি এটা যদি গ্রাফ অনুযায়ী আমি দেখাই যেটা স্পিডের গ্রাফটা কিরকম হবে, আমি তোমাকে ড্রয়িং করে দেখাইতেছি। এই যে এটা হইতেছে আমার সে গ্রাফ। হ্যাঁ, আমি একদম পারফেক্টলি আঁকাইতে পারি না, বাট কিছুটা গ্রাফ এরকম হবে। তো আমার যেহেতু মনে হয় যে আমার প্রেডিকশন এআই যে ডেভেলপমেন্ট আছে, এটা গ্রাফটা কিছুটা এইরকম হবে। যেমন এআই আমি যেটা বললাম 2020 সালের দিকে এআই কিছুটা ইন্ট্রোডিউস করা হয়েছে আমাদের পাবলিকলি, বা এটাকে এআই একটা ডিসক্রিট একটা সেকশন হয়ে গেছে। এআই আগের থেকে ছিল, এআই অনেক আগের থেকে আমাদের এই ইকোসিস্টেমের মধ্যে, টেকনোলজির মধ্যে ইমপ্লিমেন্ট করা ছিল, বাট এটাকে ফোকাস পাইছে 2020 সালের পর থেকে। তো এটা যদি 2020 সাল হয়ে থাকে, একদম শুরুটা যদি 2020 সাল হয়ে থাকে, আমি তোমাকে যদি বলি যে আমরা এখন আছি হইলো এই জায়গাটার মধ্যে, এটা হবে 2025 সাল, এবং এইটা একটা পিকের মধ্যে যাবে। পিকের মধ্যে যাওয়ার পর এটা একটু স্ল্যান্ট হয়ে আবার নর্মাল করে নেমে যাবে। এখন এটা বলবা যে রাফিদ, এটা তুমি কিভাবে করে বুঝছো? ওয়েল, আমি যদি আমাদের টেকনোলজির কিছু জিনিসপত্র তোমাদেরকে বলি, আমি তোমাদেরকে ধরিয়ে দিয়েছি আমাদের স্মার্টফোনের কথা বলি। আমাদের স্মার্টফোন সর্বশেষ কখন তোমার মনে হয় একটা বিরাট বড় বুস্ট পাইছিল, তারপরে যে একটু থেমে গেছে। আমি যদি বলে দিই, সেটা হচ্ছে আইফোন এক্স এর সময় যায়। ইয়েস, আইফোন এক্স এর সময় যে একটা মোবাইল, যে স্মার্টফোনের যে লুকসটা আছে, যেটা যে ফেসটা আছে, সেটা আমার মনে হয় 2004 সাল প্রথম আইফোন বের হওয়ার পর থেকে এটার যে লুকটা কিছুটা সিমিলারলি গেছে। আমি যদি একটু দেখাই,
যে লুকটা কিছুটা এরকম ফোনের মতন ছিল, 16:9 রেশিওর একটা ডিসপ্লে থাকবে অথবা 4:3 রেশিওর একটা ডিসপ্লে থাকবে, এবং ডিসপ্লেটা এরকম থাকবে, উপরে বড় নিচে বড় বড় বেজেল থাকবে, এতটুকু ছিল ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডটাকে 2004 সাল থেকে 2017 সাল পর্যন্ত অলমোস্ট 19-20 চলেই আসছে। হ্যাঁ, মাঝখান দিয়ে অনেকগুলো কোম্পানি আছে, চাইনিজ কোম্পানি আছে, ইউশার্প বা এরকম উলেফোন বা সামথিং এরকম চাইনিজ নাম, শার্প মনে হয় ছিল কোম্পানির নাম, যারা কিনা ভিন্ন ভিন্ন স্ক্রিন রেশিও নিয়ে টেস্ট করছিল। এবং আমার মনে আছে শাওমির মিক্স নামে একটা মোবাইল ফোন ছিল, আমি আমাদের একটু দেখাই, ওয়েট, ইয়েস, এটা হইতেছে শাওমি মিক্স 2। এর একটা ফোন, এটা 2025 সালে ফোন না, এটা 2018 নাকি 2017 সালে বেরিয়েছিল এই ফোনটা, কারণ আমি রিভিউ দেখছি ইউটিউবের মধ্যে, এবং তোমরা দেখি বুঝতে পারতেছো এটা লুক কিন্তু টোটালি বলতে গেলে একটু আলাদা, একটু অন্যরকম। হ্যাঁ, তোমরা বলবা যে হ্যাঁ এরকম লুকের ফোন তো আছে আমাদের কাছে, রাইট, বাট তোমরা দেখো এটা ক্যামেরা উপরে নাই, ক্যামেরা কোথায় তোমরা জিজ্ঞেস করতে পারো, এটা ক্যামেরা আছে এই যে এই জায়গার মধ্যে, নিচের জায়গার মধ্যে আছে। তো এইটা কিন্তু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হয় নাই, কেন হয়নি আমি জানি না কেন, আমার মনে হয় এটা একটা বেটার সলিউশন, যদি এখনকার যে বেজেল গুলো আছে ফোনে সেটা অনেক বেশি চিকন। এখন তোমরা দেখো সেই যে 2017 সালে যে আইফোনের নতুন একটা রেভলিউশনারি একটা জিনিস নিয়ে আসলো, আইফোন এক্স এর যে কনসেপ্টটা পুরাপুরি লুকের, ফোনের লুকটা পাল্টাই গেল, যে তারপরে কিন্তু আমরা ডেভেলপমেন্ট দেখছি, একদম থাইমা গেছে তা না, দেখছি কিন্তু খুবই হালকা। হ্যাঁ, আগে নচ ছিল বড় একটা নচ, সেই নচটা এখন পাঁচল হয়ে গেছে, এখন একটা ডাইনামিক আইল্যান্ড হয়ে গেছে। তারপরে ফিউচারে আবার আন্ডার ডিসপ্লে এসে পড়ছে। হ্যাঁ, আন্ডার ডিসপ্লে বলবো যার একটা সিম্পল একটা জাম্প, বাট এই যে একটা ডিসপ্লে যেরকম স্ক্রিন যেরকম বেজেল টু বেজেল একদম কমানো যায়, এটা কিন্তু আইফোন এক্স থেকেই বা ওই 2017 সালে যে ফোনগুলো ছিল ওটা দিয়েই শুরু হয়েছে। তো আমরা দেখতে পারছি, তো আইফোন এক্স এর সময় যদি আমি বলি, আমি যদি আমরা যদি এই গ্রাফের সাথে তুলনা করি, এটাতে চাইলো আইফোন এক্স এর টাইম, ফোনে একটা রেভলিউশনারি জিনিসপত্র আসলো, ডিজাইনের ক্ষেত্রে বলতেছি, জাস্ট ইন ডিজাইন, সফটওয়্যারের ক্ষেত্রে আমি আনো যাইতেছি না, ডিজাইনের মধ্যে এরকম একটা রেভলিউশন আসলো, তারপরে গিয়ে রেভলিউশন একটু থাইমা গেছে, এখন ওই যে হালকা হালকা এখানে এই যে এটা তো একদম নিচে এরকম করে জিরোতে এসে পড়ে নাই, এটা তো এখনো এই জায়গার মধ্যে আছে, তার মানে কি যে নচ আসতেছে, নচ ছোট হইতেছে, ডাইনামিক আইল্যান্ড আসতেছে, এইসব জিনিসপত্র আসতেছে। তো আমি তোমাকে বুঝাতে, এই গ্রাফ দিয়ে আমি এটাই বুঝাতে চাইতেছি যে এই যে আমাদের যে একটা ডেভেলপমেন্ট যে হইতেছে, এটা কার্ভ মোস্ট অফ দ্য টাইম এইরকমই থাকে, একদম লিনিয়ার কার্ভ, আর আমার মনে হয় না খুব অত বেশি কোনো জিনিস আছে যেটা এরকম লিনিয়ার ভাবে যেতেই আছে। আমার মনে হয় একটা জিনিস যখন নতুন ইন্ট্রোডিউস হয়, সেটা এরকম করে উপরে উঠে ওইটা এরকম করে নিচে নামে আবার ফ্ল্যাট হয়ে যায়, ফ্ল্যাট হয় না, হালকা পাতলা ব্যাকগ্রাউন্ডের মধ্যে কাজ টাজ হইতেই থাকে। তো আমার যতদূর মনে হয় এটা আপাতত আমরা ট্রেন্ডের মধ্যে দেখতেছি, হয়তো 2040-45 সালের দিকে গিয়ে আমরা একদম পিক রিচ করব, তারপরে গিয়ে আমাদের অ্যাটেনশন বা আমাদের যে ইন্টারেস্টটা ছিল সেটা হয়তো অন্য জায়গায় ডাইভার্ট হয়ে যাবে। এটা আমি কেন বলতেছি, কারণ যখন আমরা ইন্ডাস্ট্রি রেভলিউশন আসলো, মানে যখন আমরা ফ্যাক্টরির মধ্যে বা ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে যখন আমরা শ্রমিক মানুষদেরকে বাদ যখন মেশিন নিয়ে আসলাম, দেখো তোমরা যে টেকনিক্যাল একটা জিনিস দেখো, এটা কিন্তু আমাদের জন্য ভালো হয়েছে যখন মেশিন আসছে মানুষের জায়গায়। হ্যাঁ, এখন আমি যদি একটা এই এরকম একটা ফ্যাক্টরি যদি ওয়ার্কার হইতাম, শ্রমিক হইতাম, হ্যাঁ আমি আগে চাউলের বস্তা এক জায়গায় থেকে এক জায়গায় নিয়ে যাইতাম, আমার চাকরির রান বাদ হয়ে গেছে, এখন আমার এই চাকরির জায়গায় রোবট এরকম হাত দিয়ে নিয়ে এরকম করে ফালায়, হাত দিয়ে এরকম করে ফালায়। আগে গরুর গাড়ি আমি চালাইতে পারতাম, গরুর গাড়িতে করে এক গ্রাম থেকে আরেক গ্রামে জিনিস দিয়ে আসতাম, এখন সেটা ট্রাকের মাধ্যমে হইতেছে। তো আমি যদি গরুর ড্রাইভার হয়ে থাকি, আমি এখন গরু গাড়ি চালাইলেও আমার হবে না, এখন আবার কেমনে করে একটা গাড়ি চালাইতে হয় এটা আমার শিখতে হবে। তো এই যে আমাদের এআই যেটা আছে, হ্যাঁ এটা যদি আমরা এক নজরে দেখি যে আর্টিস্ট যেটা আছে, এদের অনেকগুলো স্কিলস আমার মনে হয় এখন বলতে গেলে অনেক ইজি হয়ে গেছে, মানে অনেক কমনারদের কাছে এসে পড়ছে। আমি যদি আর একটু ইজি করে তোমাদেরকে বুঝাই, দেখো যখন গাড়ি অত বেশি পপুলার ছিল না, আমি গাড়ি দিয়ে একটু বুঝাই ইজি হবে বুঝানো, যখন গাড়ি অত বেশি পপুলার ছিল না তখন কি সবাই গাড়ি চালাতে পারতো? আচ্ছা আমি গাড়ির কথাটা বাদ দিয়ে আমি বিমানের কথা বলি, আমরা এখনো আছে আমাদের এই লাইফের মধ্যে এখনো, হ্যাঁ প্রাইভেট জেট আছে, বাট ওরা অত বেশি কি বলবো অত বেশি কমন না। তো আমাদের, আমি 2025 সালে এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি, 2025 সালের মধ্যে আমরা এখনো উড়ন্ত গাড়ি দেখি নাই, আমরা এখনো চলমান গাড়িতে চালাই। তো বিমান বা এয়ারপ্লেন যেটা আছে, এটা খুবই লাক্সারি একটা জিনিস, এবং সবার স্কিলস নাই বা সবার ওই জিনিসটা নাই যে আমরা প্লেন বাসা গ্যারেজের মধ্যে রেখে দিলাম, উইরা চলে গেলাম, এরকম করে আমরা পারবো না। এটা কারণটা কি, পাইলটের যে স্কিলস আছে, এটা একটা স্কিল সেট যেটা কিনা একটা লেভেলের মধ্যে এখন আছে, এটা সবাই অ্যাকোয়ার করা পসিবল না। এমন না যে পাইলট কেউ হইতে পারবে না, আমি যদি পড়াশোনা করি পাইলটের জন্য, অবভিয়াসলি আমি একটা পাইলট হইতে পারবো। তো আমি একইভাবে ওটাই বুঝতে চাইতেছি যে এই পাইলটের হয়তো ইন সাম হাউ
2105 সাল বা 2150 সালের মধ্যে হয়তো ফ্লাইং কার একটা জিনিস হবে যে আমরা গাড়ি দিয়ে আকাশে উড়বো। তো ওই টাইমে আমাদের পাইলটের লেভেল একটা স্কিলস লাগবে যদি কিনা আমি আমার নিজে একটা গাড়ি কিনতে চাই। তো এই জিনিসটা কিছুটা এরকম, যখন প্রথম প্রথম গাড়ি আসছিল সবাই গাড়ি চালাতে পারে নাই, কয়েকজন স্পেসিফিক মানুষ গাড়ি চালাতে পারতো, এখন এটা নর্মাল হয়ে গেছে। ফিউচারে যদি এরকম বিমান আসে ওটা নর্মাল হয়ে যাবে। এখন এই নর্মালের যে প্রসেসটা আছে এইটা একটু টাফ, কারণ আমরা হিউম্যানস, আমরা খুবই অলস। তুমি মানো কি না মানো, আমরা খুবই অলস। আমরা একটা জিনিস যদি ইউজ টু হয়ে যাই আমরা সহজে সুইচ করতে চাই না। এর জন্য আমি পার্সোনালি চেঞ্জেসকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করি। আমার লাইফে একটা চেঞ্জ আসবে আমি সেটা নিয়ে নিই, আমি চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করতে চেষ্টা করি। এর জন্য আমি সবসময় একটা জিনিসের মধ্যে আটকাই থাকি না, আমি একটু ভিন্ন ভিন্ন জিনিস ট্রাই করার চেষ্টা করি। যেরকম আমি যদি তোমাদের একটু রিসেন্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তাই না? আমি তোমাদেরকে ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে বুঝাবো না, এটা হয়তো সবাই রিলেট করতে পারবে না। আমি অপারেটিং সিস্টেম দিয়ে বুঝাই। এতদিন আমি উইন্ডোজ চালাইছি, আমার পিসি, আমি পার্সোনাল পিসি বা পিসি সম্পর্কে আমার নলেজ আসা শুরু করছে 2020 সাল থেকে, যখন আমি প্রথমবার আমার এই ল্যাপটপটাকে পাইছিলাম। তো তখন থেকে আমি ইউজ করতেছি হইতেছে হলো আমার উইন্ডোজ। তো উইন্ডোজ 10 যখন আসছিলাম তখন উইন্ডোজ 10ই ছিল, প্রবাবলি উইন্ডোজ 11 আসে নাই। তো উইন্ডোজ 10 এর মধ্যে আমরা সবাই ইউজ হয়ে গেছি, কারণ উইন্ডোজ 10 অনেক আগের, 2012 বা 13 সালে উইন্ডোজ 10 আসছিল। তারপর যখন উইন্ডোজ 11 আসলো সবাই একসেপ্ট করতে পারে নাই, কারণ অনেক ড্রাস্টিক একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। টাস্ক বারের পজিশন পাল্টায় গেছে, সেটিংস আরো বেশি রিফাইন্ড হয়ে গেছে, আরো ব্লোটওয়্যার যোগ হয়েছে, আরো এইটা হয়েছে, আরো সেটা হয়েছে, লুকসটা একটু মোবাইল টাইপের হয়ে গেছে, পিসি সে ভাবটা আর নাই। তো এই চেঞ্জেসটা সবাই মেনে নিতে পারে নাই, যার কারণে অনেকে উইন্ডোজ 11 আসা সত্ত্বেও 11-এ সুইচ করে নাই, যদিও তাদের সামর্থ্য আছে 11-এ ইজিলি সুইচ করে ফেলা কোনো উইদাউট হ্যাভিং এনি পারফরমেন্স ইস্যুস। বাট অনেকে এটা করে নাই। লিনাক্সের মধ্যে আমি আসছি, অবভিয়াসলি লিনাক্স আইসে যে আমি সঙ্গে সঙ্গে একদম সব পাইরে গেছি লিনাক্সের, এমন না। একটু যেহেতু একটু জিনিসটা একটু ভিন্ন উইন্ডোজের থেকে, এখানে একটু ভিন্ন জিনিস কাজ করে। তো আমার এটা লিনাক্স শিখতে একটু একটা লার্নিং কার্ভ ছিল, এবং আমার এটা শিখতে ভালো লাগে, তাই শিখি, সমস্যা তো নেই। আমি এখন ভালো হয়েছে না আমার জন্য, আমি লিনাক্সও চালাতে পারি, উইন্ডোজও চালাতে পারি, আমি দুইটাই চালাতে পারি। তো আমার জন্য এর সুবিধা, আমার আর স্কিলস আমি আপনাকে বাড়াইতেছি। তো স্কিলস না, আমি বলবো যে ইউজ টু যে বা চেঞ্জের যে বিষয়টা, এটা আমি ধীরে ধীরে করে বাড়াইতেছি। এখন হ্যাঁ, আমার একটা প্রেফারেন্স থাকতে পারে যে আমি উইন্ডোজ চালাতে পারি, বাট আই প্রেফার লিনাক্স। আমার কাছে লিনাক্সের সিম্পল জিনিসটা ভালো লাগে, এত কমপ্লেক্স করার কোনো দরকার নাই। তো এখন আমরা এআই জিনিসটাতে আসা, এতক্ষণ আমি বুঝাইছি যে এআই আমরা কিভাবে করে ইউজ হবো। তো এআই আমার মনে আছে কয়েক মাস আগে যখন গিবলি যে ট্রেন্ডটা যখন অনেক পপুলার হলো, গিবলি যে কার্টুনে যে জিনিসটা ছিল, যে সবাই ফেসবুকের মধ্যে গিবলির আর্ট স্টাইল দিয়ে বানানো শুরু করছিল। সবাই আমি দেখছি আর্টিস্টরা অনেক ইয়াটা বলতেছে, এখন তারা বলবেই তাদের যে হবি যেটা ছিল, তাদের যে প্যাশন ছিল, সেইটাকে একটা এআই একদম মিনিটের মাঝখানে কপি করে ফেলছে, সবকিছু করে ফেলছে। এটা আনফেয়ার মনে হবে। আমি টপিকে বেশি দূর যাবো না, কারণ এটা ধ্রুব রাডি অলরেডি এক্সপ্লেন করে ফেলছে। ধ্রুব রাডি ভিডিওটা দেখে আসো, আমি আর এই টপিকে আমাদের ঢুকতেছি না। তো আমরা ওই ভিডিওটা দেখলেই বুঝবা যে আমি কেন এই বিষয়টাতে বলতেছি বা কথা বলতেছি। এখন তো আমরা এটা যদি আরেকটু বেশি কম্পেয়ার করি, যে এখনকার যে এখন আমি চাইলে একটা ড্রয়িং করে ফেলাইতে পারতেছি, আমার ড্রয়িং স্কিলস নাই, তো যারা আর্টিস্ট ছিল ওদের কি হবে, তাই না? এখন খুব ইজি এবং খুব কমন সেন্স একটা ব্যাপার। আমি যদি একদম ফুল কাস্টমাইজেবল জিনিসপত্র চাই, এই লেভেলে আইসে আমি সেটা পারবো না, কারণ আমি সে কাস্টমাইজ জিনিসটা করতে পারবো না। এটা একটা যে আর্টিস্ট যে ড্রয়িং পারে সে সেটাকে ফুললি কাস্টমাইজ করতে পারবে। এখন এই কাস্টমাইজ জিনিসটা ধীরে ধীরে আরো ইমপ্রুভ হবে, আর আজ থেকে 10 বছর পরে গেলে হয়তো সেই জিনিসটা নর্মাল হয়ে যাবে, আমিও হয়তো কাস্টমাইজ করতে পারবো জাস্ট প্রম্পট ভালো করে দিয়ে। এখন আমার যে বিষয়টা হইতেছে যে ইউ ক্যান নট বয়কট দিস। তুমি যদি এআই কে বয়কট করো, তুমি আমার নিজের পায়ে কুড়াল মারতেছো, কারণ AI is the future. মানো কি না মানো, যতই হাস শোনা যাক কি না যাক, দিস ইজ দ্য ফিউচার। এআই ফিউচারকে ডমিনেট করবে। তোমার যদি এআই এর প্রতি স্কিলস না থাকে, তুমি হারা যাবা, তুমি জাস্ট লেজিট হারা যাবে। আমি আমার আগের কোন একটা ভিডিওতেও আমি এটা বলছিলাম যে আগে আমাদের বাবাদের যুগে তাদের কাছে দুইটা অপশন ছিল, হয় আমি আমার দাদার মতন খ্যাতি খামারির মতন কাজ করে চালাই দিতে পারবো লাইফ, অথবা আমি চাইলে এডুকেশন সেক্টরে ঢুকে আমি আরো বড় বড় যে একটু মডার্ন টাইপের যে চাকরিগুলো আছে ওইগুলো দিয়ে করেও আমি আমার জীবিকা অর্জন করতে পারবো। দুইটা অপশন ছিল। আমি এগ্রিকালচার করলেও সমস্যা ছিল না, আমি যদি একটা ট্রেন স্টেশনে মাস্টার হইতে চাই, আমি যদি শিক্ষক হইতে চাই, কোনো সমস্যা ছিল না। দুইটারই দুই রকমের বেনিফিট ছিল। কিন্তু যুগের পর যুগ যাওয়ার সময় আমরা একটা ইমব্যালেন্স দেখতে পেলাম। আমরা দেখতে পারতেছি এরকম কর্পোরেট জব, ট্রেন মাস্টার বলি বা পাইলট বলি বা টিচারদের বলি, এই যে জবটা আছে এই জবগুলো উপর দিকে যাওয়া শুরু করলো। আর এই যে আমার খ্যাতি খামারি যারা ফার্মাররা ছিল তাদেরকে একটা লোয়ার স্ট্যান্ডার্ডে নিয়ে আসলো, যারা অবভিয়াসলি নিয়ে আসা উচিত না, কারণ তারা যদি খাবার না বানায়, এই যারা উপরের দিকে উঠতেছে এদের পেট ভরবে না, তখন এরা আবার নিজেরাই কলাপস করবে। তো এই যে ছোট একটা ইন্ডাস্ট্রি যেটা এই জায়গার মধ্যে আছে এগ্রিকালচার, যেটাকে এত বেশি প্রায়োরিটি দেওয়া হয় না, লো ইনকাম ইন্ডাস্ট্রি ধরা হয়,
আই মিন তুমি যদি একটা ফার্মারের ইনকাম দেখো একটা টিচারের তুলনায়, তার ইনকাম তুলনামূলক অন অ্যান অ্যাভারেজ কম হওয়ার কথা একটা টিচার অনুযায়ী। এরকম স্ট্যান্ডার্ড এরকম বাড়তেছে বা কমতেছে বা মূলত বাড়তেছেই। তো এখন এআই এর যে জিনিসটা হয়েছে, এখন তো আমরা যারা দুইটা ক্যাটাগরি আছে, একটা যারা নর্মাল কম্পিউটার পারে, এই হালকা পাতলা এক্সেল টেক্সেল মাইক্রোসফট পারে, এট দ্য স্কিলস এক জায়গায়, আর যারা এখন এআই তে এক্সপার্ট হয়েছে তাদের স্কিলস আরেক জায়গায়। তুমি চাইলে হয়তো একটা প্রিন্টারের দোকান খুলে তুমি দোকান দিতে পারবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি ফটোকপি করলা। কিন্তু তুমি যদি হায়ার লেভেলে যেতে চাও, তোমার যদি স্কিলস, তোমার যদি সেলফ কি বলে ওটাকে কি বলে সেলফ ওয়ার্থ, তুমি যদি বা তোমার স্কিলস যদি আরো বাড়াইতে চাও, তোমার এআই সম্পর্কে জানতে হবে। তোমাকে বলতেছি না তোমার এখন কি বলে ওটাকে এআই ডেভেলপার বা এরকম প্রোগ্রামার হইতে হবে, এরকম না। তোমার নর্মাল কাজ, তুমি যদি একটা টিচার হয়ে থাকো, তুমি এখন দেখো কিভাবে একটা টিচার তোমার জবের মধ্যে তুমি কিভাবে এআই কে ইমপ্লিমেন্ট করে তোমার কাজকে আরো আপলিফট করতে পারবা। অবভিয়াসলি একদম পারফেক্ট হবে না, ইমপারফেকশন যেগুলা আছে এগুলাকে ঠিক করা কাজ তোমার। নাহলে তো আমার এআই আমার টিচার হইতো, আমি চ্যাটজিপিটির কাছে পড়াশোনা করতাম, বাট সেটা তো হইতেছে না, আমার একটা টিচার আমাকে পড়াইতেছে, রাইট? এটাই হইতেছে দ্য ডিফারেন্স। এটা না, এআই একটা টুল হিসাবে হবে। এখন ধ্রুবরাটি খুব ভালো একটা টপিকে ঢুকছে, সেটা হচ্ছে কপি পেস্ট বা ইজি যে জবগুলা ছিল সেইগুলো এখন এআই দিয়ে খুব ইজিলি রিপ্লেসড হয়ে যাবে। আমি কিসের কথা বলতেছি? সাপোজ আগে আমি এই কাজটা করি, আমি তো খুব ছোট স্কেলে একটা, আমি ভাবতেছি একটা সাংবাদিক ইয়ার কথা ভাবি, ঠিক আছে, ব্রেকিং নিউজের টাইটেল। তোমরা যারা, আমি গড ড্যাম শিওর যে এই যে সব টাইটেলটা লেখার জন্যই আগে জাস্ট একটা ইন্ডিভিজুয়াল মানুষ থাকতো, সে জাস্ট ডিসাইড করতো যে এটা টাইটেলটা কি হবে। এটা কিন্তু খুব কঠিন কোনো কাজ না, এটা খুব ইজি একটা কাজ। একটা নিউজ পড়লাম, ওকে, এটা টাইটেল, এটা এখন এআই দ্বারা খুব ইজিলি রিপ্লেস করা যাবে। এর মানে যেই সব জব গুলাতে স্কিলস খুবই কম লাগতো, অনেক ইজি জব ছিল, সেইগুলা এআই রিপ্লেস করে ফেলবে। বাট যেগুলা হাই লেভেলস জব আছে, যেরকম জার্নালিজম, এখন এআই হয়তো একটা ভিডিও দেখে হয়তো বলতে পারবে ওকে এখানে এটা হইতেছে। আবার একটা জার্নালিস্ট যেভাবে করে তাদের যে রিপ্রেজেন্টেশন বা তাদের যে প্রেজেন্ট করার উপায়টা আছে, এইটা জার্নালিস্টরা ছাড়া এআই আপাতত পসিবল না। এখানে জার্নালিজমের জন্য এআই এখনো পারফেক্ট না, এআই এখন ইমপারফেক্ট। তো আমি এটাই বলতেছি, হয়তো যারা হেডলাইন লিখতো তাদের জব হয়তো এআই রিপ্লেস করে ফেলতে পারবে, খুব ইজি একটা জব ছিল। কিন্তু যাদের জব জার্নালিজম করা ছিল, যারা বেসিক্যালি রিপোর্ট লিখতো, ওদের কাজ এআই নিতে পারবে না। পারফেক্ট উদাহরণ না, আমি জাস্ট র্যান্ডমলি কথা বলতেছি এখন, বাট আই হোপ ইউ গেট দ্য পয়েন্ট। না হলে আমি একটা ভিডিও বানাতে পারবো, কোনো প্রবলেম নাই, তোমরা কমেন্টের মধ্যে প্রশ্ন করতে পারো। এইখানে আমি আর্টিস্টদের কাছে জাস্ট একটা জিনিস বলবো, ইন্ডাস্ট্রিতে যেটা এখন হইতেছে, যে কপি পেস্ট যে ফর্মুলা আছে, যেটা ধ্রুবরাটি বলছিল, এবং এটা আমি অনেকদিন যাবত, আমি হয়তো পডকাস্টে বা আমার এই ইয়াতে কোনোদিন আমরা করে বলি নাই, বাট আমি এমনি যে আমাদের গ্রুপ চ্যাট যেটা আছে, আমাদের পডকাস্টে যে এই যে টিমটা আছে, টিমের যে গ্রুপ চ্যাট আছে, ওই গ্রুপ চ্যাটের মধ্যে আমি আগেও বলছি, এই যেরকম আমাদের বাংলাদেশে এখন ইদানিং যে সিনেমাগুলো চলতেছে, তুফান, কয়েকদিন মনে হয় তাণ্ডব নাকি জানি আসলো, এই সবগুলো তোমার কি মনে হয় কিসের মতন লাগতেছে? সবগুলা কি আছে, সবগুলা অ্যানিমাল মুভি বা কেজিএফ যে মুভিগুলো আছে এগুলোর মতন লাগতেছে না? এইটা এখন কেন হইতেছে? এরা ট্রেন্ডের মধ্যে আছে, তো এই মুভিগুলাকে মানুষ জাস্ট কপি পেস্ট করে বসাই দিয়েছে। এই যে কপি পেস্ট করার যে প্রসেসটা, এইটাই এআই এসে পুরোপুরি খাইয়া দিবে। কারণ এই যে এখন আমি চাইলে এআই রে বলতে পারবো যে মেক আ মুভি লাইক অ্যানিমাল, আমাকে স্ক্রিপ্ট দিয়ে দিবে যে মেইন ক্যারেক্টারের দাড়ি বড় বড় হবে, স্যাভেজ হবে, সে একটু টক্সিক টাইপের হবে, এই সেই লাস্টের দিকে এরকম প্লট টুইস্ট হবে, আর ডান, এই মুভি শেষ। এআই যে প্লট টুইস্ট লিখতে পারে না, এটা তোমরা যদি ভাইবে থাকো, ইউ আর ডাম। কারণ এআই কে তুমি যদি বলো যে একটা প্লট টুইস্ট এনে দিতে, তারা খুব সুন্দর একটা প্লট টুইস্ট করে দিবে তোমার। এখন আমি যদি একটা ভালো একটা ক্রিয়েটিভ একটা মুভির কথা বলি, আমি যদি বলি ক্রিস্টোফার নোলানের যে মুভিগুলো আছে, রাইট, যেমন কয়েকদিন আগে আমরা ওপেন হ্যামার দেখছি, ওপেন হ্যামার স্টোরি কিন্তু ক্রিস্টোফার নোলান নিজে লেখে নাই, কিন্তু তার যে একটা ডাইরেকশনের যে স্কিলস, তার যে ইউনিক যে প্লেটা আছে, এইটার কারণেই তার মুভিটা এতটা বেশি ইউনিক লাগে, যার কারণে তার মুভিগুলো বেসিক্যালি ইউনিক লাগে। তার প্রত্যেকটা মুভি অলমোস্ট এক একটার থেকে একটু ডিফারেন্ট টাইপের। হ্যাঁ, এখন তো আমাকে বলবা যে ইনসেপশন তো আমার ইন্সপায়ার্ড হয়েছে প্যাপ্রিকা থেকে, আমার এই কি বলে আরো অনেকগুলো মুভি আছে যেগুলা সাতোশি কন যে মুভি, অ্যানিমেটেড মুভি যে আছে, সাতোশি কনের মুভি থেকে ইন্সপায়ার হয়েছে অনেক ক্রিস্টোফার নোলানের অনেক মুভিগুলা। বাট ওগুলা ইন্সপায়ার হইলেও ক্রিস্টোফার নোলানের যে ভিজুয়ালি যে দেখানোর যে একটা টেকনিক, এইটা ডিফারেন্ট। আমি যদি আরেকটু ভালো করে বলি, যেরকম আমি যদি একটা অ্যানিমে ধরি যেটা কিনা কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল, কি হবে না হবে, ও শিট, হাইপের ঠেলে মাইক ফাটা ফেলতেছি, যে নেক্সটে যে কি হবে না হবে এটা কেউই গেস করতে পারে না। জোজো যদি কথা বলি, আমি যদি বলি যে জোজোর 9টা পার্ট আছে, রাইট, পার্ট 10, সেই পার্ট 10 এর সাথে জোজোর কোনো পার্টই মিলবে না, কারণ জোজোর প্রত্যেকটা পার্ট, 9টা পার্ট আছে, 9টা পার্টই আলাদা আলাদা। হয়তো হালকা পাতলা ম্যাচ থাকবে যে হ্যাঁ ঠিক আছে, মেন ক্যারেক্টারের নাম জোজো, অফকোর্স সিরিজের নামই জোজো, তো মেন ক্যারেক্টার নাম জোজো হবে, এটাই স্বাভাবিক। তো তোমার যদি স্কিলস ভালো থাকে,
আমার কোনো চিন্তার কোনো বিষয় নেই। এআই জীবনে ওয়ান পিস, জোজো, অ্যাটাক অন টাইটান এরকম যে সিরিজগুলো আছে যেগুলো অনেক বেশি ইউনিক, অনেক ডিফারেন্ট, এইগুলাকে রিপ্লেস করতে পারবে না। এবং এই জিনিসটা ধ্রুব রাঠি নিজেও বলছে ওই ভিডিও। আমি ওই ভিডিও অনেক রেফারেন্স টানতেছি কারণ আমি ভিডিওটা মাত্র দেখছি। আমি নিজে রেকর্ড করতে বসতাম নাস্তা খাওয়ার জন্য, যে আমি চানাচুর নিয়ে বসছিলাম যে একটু নাস্তা খাই আমি ভিডিও বানাই, এখানে দেখি যে ধ্রুব রাঠি ভিডিও ছেড়ে দিছে 1 ঘন্টা আগে। তো আমি নাস্তা খাইছি আর ভিডিও দেখছি। তো এখানে আরেকটা জিনিস আমি বলি, আরেকটা জিনিস বলছে যে পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি যদি একটা মাইন্ড বগলিং একটা অ্যানিমের কথা বলি, সেটা হচ্ছে ইভাঙ্গেলিয়ন নিয়ন জেনেসিস একটা অ্যানিমে আছে, তারপর একটা অ্যানিমে আছে ভিলেন সাগা। এই দুইটা অ্যানিমের যে স্টোরিটা অত আহামরি লাগবে না, একটা দেশে খুব জেনেরিক রোবট স্টোরি, হ্যাঁ দুনিয়ার মধ্যে রোবটের সাথে রোবটের ঝগড়া হইতেছে, মারামারি হইতেছে, আমাদের ওই জায়গায় একটা ছেলে আছে যেখানে রোবট কন্ট্রোল করতে পারে, এইটাই খুবই কমন একটা স্টোরি। এরকম স্টোরি আমরা অনেক দেখছি। কিন্তু নিয়ন জেনেসিস এভাঙ্গেলিয়ন স্টোরিটা ডিফারেন্ট ছিল, কারণ মেইন ক্যারেক্টারটার যে ইনার থটস সেটা আমাদের রাইটারের যে এক্সপিরিয়েন্স ছিল সেটার উপরে বেস করে, এবং রাইটার সেটা নিজেও বলে যে আমি এই ক্যারেক্টারটাকে আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্সের উপরে বেস করে বানাইছি। আমি আমার ছোটবেলা আমার লাইফের মধ্যে অনেক কনফিউশনের মাধ্যমে দিয়ে গেছি, যেটা কিনা আমি আমার ক্যারেক্টারের মাধ্যমে এক্সপ্রেস করছি, যার কারণে নিয়ন জেনেসিস এভাঙ্গেলিয়ন এতটা ভালো রেপুটেড একটা শো। হ্যাঁ, কারণ ওই টাইমের মধ্যে গান্ডাম ছিল, তো এরকম অনেক মানে এরকম অনেক কি বলে এটাকে মেকার টাইপ অ্যানিমে অনেক অ্যাভেলেবেল ছিল। আমি অ্যানিমেতে বলতেছি কারণ আমি ওগুলোই বেশিরভাগ দেখি। তো এরা মাঝখানে স্ট্যান্ড আউট করছে ইভাঙ্গেলিয়ন এই একটা জিনিস জানার কারণে। ভিলেন সাগা কিছুটা সেম। আমরা এর আগে অনেক ভাইকিংস নিয়ে অনেক অ্যানিমে দেখছি, পাইরেট নিয়ে অনেক অ্যানিমে দেখছি, তাই না? কিন্তু ভিলেন সাগার একটা ডিফারেন্ট জিনিসপত্র দিছে। আমাদের যে রাইটার আছে সে তার রাইটার একটা বাবা হওয়ার পরে তার ভিতরে যত সব জিনিসপত্র কাজ করছে, তার যে ইমোশনটা সেটাকে সে এক্সপ্রেস করছে এই ভিলেন সাগা অ্যানিমেটার থ্রুতে, এবং এইটা আমরা সিরিজের মধ্যে দেখতে পারতেছি। তো যেসব সিরিজগুলো আছে ভিলেন সাগা, নিয়ন জেনেসিস এভাঙ্গেলিয়ন, ওয়ান পিস, জোজো, অ্যাটাক অন টাইটান, এইসব সিরিজগুলোকে রিপ্লেস করা নট পসিবল, এআই দিয়ে সম্ভব না। এখন সিরিজ যদি বলি যেরকম কি বলে হরিমিয়া, তারপরে আমি যদি বলি রোম্যান্স সিরিজ কপি করা খুব ইজি। স্কুলের মধ্যে ফালাই দাও, ছেলে মেয়েটা করবে, স্কুলের মধ্যে পিকনিক হবে, তারা এরকম কাজ করবে, তারা মাঝে মাঝে সাগরের পাড়ে ঘুরতে যাবে, সাগর পাড়ে ঘোরার সময় একটু ইহি সরম জিনিসপত্র হবে, এখানে ডান। এটা একটা ফর্মুলার মধ্যে দিয়ে গেছে। যখন একটা স্টোরি একটা প্যাটার্ন ফলো করবে, এরকম একটা ফর্মুলা ফলো করবে, সেটাকে কপি করা ততটাই বেশি ইজি হবে। এবং এইগুলোর জন্য এআই একটা বিরাট বড় বিপদ হয়ে দাঁড়াবে, যেটা আমার মনে হয় করা উচিত। ঠিক আছে, আমি যদি ইসেকাই অ্যানিমে যেটা আছে, আমি অ্যানিমে কথাই কোনো অ্যানিমে বাদ, তোমরা বুঝছো, কপি পেস্ট যে ফর্মুলা গুলো আছে এইগুলা এআই সরাই দিবে, ভালো জিনিসগুলা একটা হাইলাইট হয়ে উঠবে। এখন এআই যখন ইউজ টু হয়ে যাবে, মানে এই জিনিসগুলো আমাদের যে মুভি, সিরিজ, মিউজিক এগুলোর মধ্যে যখন এআই জিনিসটা অনেক বেশি কমন হয়ে যাবে, ফিউচারের মধ্যে গিয়ে একটা ক্রাইসিস তৈরি হবে। এবং এই জিনিসটা ধ্রুব রাঠি তার ভিডিওর মধ্যে ইনক্লুড করে নাই। আমি একটা জাস্ট থিওরি আমি এটা ইনক্লুড করে দিই, যেটা হইতেছে যেমন আমাদের নর্মাল মুভিগুলা দেখি, তাই না? আমাদের নর্মাল মুভিগুলা যেগুলো একটু ফ্যান্টাসি টাইপের স্টোরি হয়, এইগুলাকে সিজিআই দিয়ে বানানো হয়, সিজিআই ইউজ করে এইগুলাকে বাস্তবায়ন করা হয়। এখন আগে আমি যদি আগের দিকে যেতাম, আগে এগুলোকে সিজিআই না একটা প্র্যাকটিক্যাল জিনিস আনতো, সেটা দেশে তারা এই জিনিসগুলো বাস্তব বানানোর খুব চেষ্টা করতো, তারপরে পোস্ট প্রোডাকশনে গিয়ে হালকা পাতলা একটা মাইনিউট একটা টুইকিং করতো। তো এই ভিএফএক্স এর যুগে যদি কোনো একটা ইন্ডাস্ট্রি, কোনো একটা মুভি যদি এরকম প্র্যাকটিক্যাল স্টেজ বা প্র্যাকটিক্যাল জিনিসপত্র করে, সে একটা ইউনিক হইলো। সবাই তো ভিএফএক্স ইউজ করে, বাট সে এই যুগে এসে ভিএফএক্স এর প্রতি বেশি না ঝুঁকে প্র্যাকটিক্যালিটির দিকে বা প্র্যাকটিক্যাল জিনিসপত্র আছে এটার দিকে ছুটতেছি। এটা একটা যদি খুব ভালো একটা এক্সাম্পল বলি, আমি যদি এখন স্নো হোয়াইট মুভির কথা বলি, যেটা একটা বাম্পার ফ্লপ ছিল স্নো হোয়াইট মুভি। স্নো হোয়াইট মুভির মধ্যে একটা কন্ট্রোভার্সি ছিল, সেটা হইতেছে ওখানে অনেকগুলো বামন টাইপের মানুষ ছিল, মানে যারা একটু খাটো মানুষ, তাদেরকে সিজিআই দিয়ে বানানো হয়েছে, মানে ভিএফএক্স আর্টিফিশিয়ালি বানানো হয়েছে। তাদেরকে একটা যারা বামন টাইপের বা যারা এখন খাটো টাইপের মানুষ আছে তাদেরকে দিয়ে ক্যাস্টিং করানো হয় নাই। এটা একটা কন্ট্রোভার্সি আসছিল। এখন ভিএফএক্স ইউজ করছে, কোনো সমস্যা হওয়ার কথা ছিল না, কিন্তু তাদের কাছে একটা অপশন ছিল এটাকে বাস্তব মানুষদের করা, সেটা করে নাই, যার একটা ক্রিটিসিজম তারা ফেস করছে, যেটা কিনা আমার মনে হয় সামনে এআই এর মধ্যে যায় ফেস করবে। এন্ড এটা কি ভুল আই ডোন্ট নো, মানুষের হয়তো করে, বাট ওরা একটা ব্র্যান্ডিং হয়ে যায়। যেমন ওয়ান পিস লাইভ অ্যাকশন শো যে জিনিসটা আছে, এটা আমরা একটু দেখাই কোন জিনিসটা কথা বলতেছি আমি। তোমরা কি এই জিনিসটা দেখতেছো? এটা কি তোমাদের কি মনে হয় এটা কি বাস্তবে বানানো নাকি এটা সিজিআই?
তোমার কি মনে হয় একটু গেস করে দেখো তো। ওয়েল আমার কথাবার্তা শুনে হয়তো তোমরা বুঝে গেছো যে ইয়েস দিস ইজ নট আ সিজিআই, এটা সিজিআই না। হ্যাঁ, এখানে কালার গ্রেডিং করে একটু একটু পোস্ট প্রোডাকশনে যে একটু হালকা পাতলা নাড়াচাড়া করে এটা একটু সুন্দর করছে, বাট এইটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফ জিনিস। দেখবা ওয়েট আপনাকে দেখাই। ওকে, এটা হচ্ছে ওয়ান পিসের রাইটার, তো তার সামনে জিনিসটা নিয়ে আসছে, এটা সিজিআই না, এটা একটা বাস্তব একটা রোবট টাইপের জিনিসপত্র তোমরা দেখতে পারবে। Wait, দেখো ভিডিওটা দেখো, Snail phone! ハリウッドが দেখছো? 作ってくれたということで、もちろんアクションとか VFX と এরও か、 বলতেছে ভিএফএক্স এর ド কারণে। ラマも役者さんの演技もすごいっていう、それよりも僕が見てほしいのは、その役者たちの麦 এখানে わ কি ら দেখা の হয় 一 আমি 味 জানি না, の এই যে মুখটা নড়তেছে না, এটাও কিন্তু সিজিআই বা ভিএফএক্স না, এটা রিমোট কন্ট্রোল আছে, রিমোট কন্ট্রোল দিয়ে এটার মুখটাকে নাড়াইতেছে। তো বুঝতে পারতেছে একটা প্র্যাকটিক্যাল জিনিস। তো এই ভিএফএক্স এর যুগে যখন এরকম প্র্যাকটিক্যাল জিনিস ইউজ করা হয়, এটা নিউজের মধ্যে মানুষের মনের মধ্যে একটা হাইলাইটেড জিনিসপত্র না। যেমন আমি তোমাদের দেখাইতেছি, তাই না? এই যদি ভিএফএক্স থাকতো আমি জীবনে ভিডিওর মধ্যে মেনশনও করতাম না, কারণ ভিএফএক্স সব মুভির মধ্যে কম বেশি দেখা যায়, এটা মেনশন করার কি আছে। বাট এটা ভিএফএক্স ইউজ করে নাই, এটা ডিফারেন্ট, এরা আদিকালে চলে গেছে, যে টাইমে ভিএফএক্স ছিল না, ওই টাইমের টেকনোলজি এরা ইউজ করতেছে, এরা প্র্যাকটিক্যাল করার চেষ্টা করতেছে, যেটা কিনা ইউনিক, যেটা সবাই করে না, যার কারণে এটা আমি এই ভিডিওর মধ্যে বললাম, এন্ড ইউ গাইস নো ইট। তো এই জিনিসটাই ফিউচারে যে জিনিসটা হবে সেটা দেশে এআই এত বেশি কমন হয়ে যাবে, যখন এআই ছাড়া কোনো কিছু বানানো হবে তখন সেটা একটা মানে একটা গোল্ডেন জিনিস হবে। ওরে বাবারে, এখানে এআই ইউজ করে নাই, ওরে বাবারে মুভিতে কোনো এআই নেই, হাউ ইট পসিবল, চলো যাই দেখে আসি। এই জিনিসগুলো হবে। তো নন এআই মুভি ফিউচারে একটা লাক্সারি হবে, যেটা কিনা এখন আমরা ভিএফএক্স এর থ্রুতে দেখতে পাই। যে জিনিসগুলো ভিএফএক্স এ বানানো হয় কমন ভিএফএক্স, ওকে নাইস, সুন্দর ভিএফএক্স, ওকে 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 হইছে, আর কিছু না, আনরিয়াল ইঞ্জিন, ওকে গুড। বাট যখন এটাকে প্র্যাকটিক্যাল করে বানানো হয় তখন সেটা মানুষকে বেশি অবাক করে। তো আমার মনে হয় এই জিনিসটা ধীরে ধীরে আরো বেশি ইউজ টু হয়ে যাবে, মানুষ আরো বেশি রিয়েলাইজ করবে। আমি কেন স্ক্রোল করতেছি জানি না, বাট যাই হোক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এআই আসতেছে, এআই এর যুগ, বাংলাদেশে এআই কবে আমরা মানুষ জানতে পারবে এআই সম্পর্কে আমি জানি না, বাট দ্যাট ইজ দ্য নিউজ এন্ড দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে অ্যাবাউট ইট। টানা আমি দুইটা টেক ভিডিও দিতে চাইনি, বাট হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করো, ভালো না লাগলে আনলাইক করো। সামনে গিয়ে এবার আউটরো দিয়ে দিলাম, বাই।